सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা কন্যা লগ্ন কন্যা রাশির জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আগামী 18ই সেপ্টেম্বর 2024 পার্শিয়াল লুনার এক্লিপস খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হবে কন্যা লগ্ন কন্যা রাশির লগ্ন আর সপ্তম বরাবর, এবং এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণকে অবলম্বন করেই আমাদের পিতৃপক্ষের সূচনা হবে। তো 18ই সেপ্টেম্বর 2024 থেকে শুরু করে 2 অক্টোবর অবধি একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে আমরা নানান রকম কর্মখণ্ডন করতে পারি, নানান রকম অশুভ প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে পারি এবং অনেক কঠিন জটিল পরিস্থিতি থেকে নিজেদের একটা রিলিফ আনতে পারি। আগামী 18ই সেপ্টেম্বর যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে সেটা ভারতবর্ষে দৃশ্যমান নয়, যদিও আহমেদাবাদ, ইন্দোর, জয়পুর, সুরাট, বদোদরা, মুম্বাই, পুনে এই এলাকার উপর দিয়ে একটা প্রভাব যাবে, কিন্তু যেহেতু চন্দ্র তখন অস্ত থাকবে, বিলো দ্য হরাইজন থাকবে মুন, সেই জন্য ভিজিবিলিটি থাকবে না, সুতক থাকবে না, রেস্ট্রিকশনস থাকবে না, কিন্তু প্রভাবের জায়গায় কোনো রকম ডিসকাউন্ট নেই। কারণ এই চন্দ্র পৃথিবীর সবচেয়ে নিকটতম অবস্থানে থাকবে, নিয়ারেস্ট পয়েন্টে থাকবে, যেটাকে বলা হয় পেরিজি, এবং এটা সুপার মুন হবে। একটা মাদার সেলেস্টিয়াল বডির চারদিকে যে স্যাটেলাইট বা অ্যাসোসিয়েট সেলেস্টিয়াল বডি অরবিট করে, সেটা জেনারেলি যেহেতু সার্কুলার মোশন নয়, ইলিপ্টিক্যাল মোশন, সেই জন্য দুটো পয়েন্ট থাকে, কেন্দ্রবিন্দু একটা না দুটো থাকে, একটা সবচেয়ে কাছের পয়েন্ট, একটা দূরত্বের পয়েন্ট। যেরকম সূর্যের কাছে যখন গ্রহ যায় ঘুরতে ঘুরতে, অরবিট করতে করতে, তখন সেটা পেরিহিলন বলে, আর দূরে গেলে অ্যাপেহেলন। সেরকম পৃথিবীর কাছে যখন চন্দ্র আসে তখন সেটাকে পেরিজি বলা হয়, আর দূরের ফার্দেস্ট পয়েন্টে গেলে সেটাকে অ্যাপোজি বলা হয়। তো এই পেরিজিতে চন্দ্র থাকবে, ইট উইল বি ভেরি পাওয়ারফুল, এবং পূর্ণিমার চন্দ্র এমনিতেই পাওয়ারফুল। তো এই কারণে একটা বিশেষ পাওয়ার, এবং এটা পিতৃপক্ষের সূচক। পিতৃপক্ষ সমাপ্ত হবে যে অমাবস্যাতে, সর্বপিতৃ অমাবস্যা, যেটাকে আমরা সাধারণভাবে মহালয়া অমাবস্যা বলি, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যতদূর আমার মনে পড়ছে, গত বছর বোধহয় মহালয়াতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল। তো এই গ্রহণ দৃশ্যমান কি দৃশ্যমান নয়, ল্যান্ডফল আছে কি নেই, সেটা এই সময়ের কারণে কনসিডারেশন হবে না। এই সময়ের কারণে সেটাকে একটা বাইপাস করা চলবে না, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের লগ্ন আর সপ্তম। তো দাম্পত্য জীবন নিয়ে তো আপনাদের বিশেষ একটা সাবধানতা অবলম্বন করতে হবে। এই গ্রহণ থেকে শুরু করে মোটামুটি 60 ডেজ, 2 মাসের একটা পিরিয়ড তো আমরা ধরি, আকস্মিকভাবে দাম্পত্য জীবনে একটা ফাটল ধরা, কোনো নতুন সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলো আপনাদের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষভাবে দূরবর্তী স্থানে মুভমেন্ট, কারণ আপনাদের এই গ্রহণের সময় লগ্ন রাশির অধিপতি গ্রহ দ্বাদশে থাকবে, দ্বাদশপতি লগ্নে থাকবে, একটা এক্সচেঞ্জ হচ্ছে 12th আর 1st লর্ডের। এই কারণে আপনাদের দূরবর্তী স্থানে স্থানান্তর, বিদেশ যাত্রা, সঙ্গে কিছু হেলথ রিলেটেড সমস্যা, এবং জন্মছক সাপোর্ট করলে প্রচুর ইনকাম হওয়ার যোগ কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির দেখা যাচ্ছে। আর্থিক উন্নতির জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। তো বেসিক্যালি আপনাদের ইনকাম, হেলথ আর প্লেস চেঞ্জ, এই জায়গাটা একটা হাইলাইটেড হচ্ছে, অ্যালং উইথ রিলেশনশিপ অ্যান্ড কনজুগাল লাইফ।
সঙ্গে অবশ্যই মা বাবা বা এল্ডারলি পিপল যদি কোনো কেউ অসুস্থ থাকে, তাদের এই অসুস্থতার জায়গাটা, হেলথের কন্ডিশনটা আকস্মিকভাবে একটা ক্রিটিক্যাল জায়গায় যেতে পারে, সেই জায়গায় কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। তো এই গ্রহণ যেহেতু চন্দ্রগ্রহণ মনকে বিশেষভাবে প্রভাবিত করবে, একটা ইমোশনাল আপহিভাল, তো আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এই জায়গাটা কিন্তু প্লিজ বি ভেরি কেয়ারফুল। এই গ্রহণের পরেই যে পিতৃপক্ষ, এই পিতৃপক্ষর গুরুত্বটা এখানেই যে আমাদের পূর্বপুরুষরা বা যে কোনো আমাদের যে আত্মীয় স্বজন যারা পৃথিবীতে আর নেই, তারা পিতৃলোকে অবস্থান করেন। পিতৃলোক মোটামুটি পৃথিবী থেকে গ্রহদের যে ক্ষেত্র, তার মধ্যবর্তী একটা এলাকায়, একটা ক্ষেত্রকে পিতৃলোক বলা হয়। এটা নিয়ে আমি চেষ্টা করব আরেকটা ছোট করে আপনাদের ভিডিওতে বুঝিয়ে দিতে। তো গণেশ চতুর্থী যখন শেষ হচ্ছে, অনন্ত চতুর্দশীতে, তখন পিতৃলোকের যে এন্ট্রি পয়েন্ট, যে গেটওয়ে, যে দ্বার, সেটা খুলে যায়, উন্মুক্ত হয় এবং পূর্বপুরুষরা পৃথিবীতে অবতরণ করেন। কিভাবে অবতরণ করেন? লিঙ্গ শরীরে, প্রাণ শরীরে, কারণ তাদের অন্নময় কোষ, স্থূল শরীর নেই। তারা কেন আসেন, কেন অবতরণ করেন? কারণ তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে আমাদের কাছে। তাদের কী রিকোয়ারমেন্ট? আমরা যেহেতু শরীর ধারণ করে আছি এবং এটা সবচেয়ে উচ্চকোটির যোনি, মানব যোনি, যে যোনিতে কর্ম করার অধিকার আছে, ক্ষমতা আছে, তো আমাদের কাছে তারা আসেন যাতে আমরা তাদের সহায়তা করি মন্ত্রপাঠের মাধ্যমে, স্তব স্তুতির মাধ্যমে, অন্ন জল প্রদানের মাধ্যমে কিছু ঊর্জা ক্রিয়েট করা। আমাদের পূর্বপুরুষরা তাদের যে অতৃপ্ত কামনা বাসনা, তার কারণে অতিরিক্ত ভারাক্রান্ত হয়ে থাকেন এবং পুণ্যফলের ঘাটতির কারণে তারা ঊর্ধ্বগামী হতে পারেন না। পিতৃলোক ত্যাগ করে আরও ঊর্ধ্বলোকে তারা যেতে পারেন না, তারা অক্ষম, অপারক। সেই জন্য বছরে এই সময়টা, এই 16টা দিনের জন্য তারা পৃথিবীতে অবতরণ করেন, ওই রেট্রোগ্রাড প্ল্যানেটসের মতো পৃথিবীর কাছে আসার মতো। এসে আমাদের কাছে তারা এই আশাটা রাখেন, এই প্রত্যাশাটা রাখেন যে আমরা যারা তাদের জীবিত বংশধর, আমরা তাদের সহায়তা করব যাতে তারা ঊর্জাটা প্রাপ্ত হয়ে ঊর্ধ্বগামী হতে পারেন। তার বিনিময়ে তারা আমাদের কিছু আশীর্বাদ, কিছু কৃপা বর্ষণ করেন, যে আশীর্বাদ আর কৃপার মাধ্যমে তাদেরই কৃতকর্মের ফলে আমাদের জন্মচকে যে পিতৃদোষ থাকে, যে ভয়ঙ্কর পিতৃদোষ, যেটা অন্য কোনোভাবে দূর হয় না, সেই পিতৃদোষ থেকে আমাদের তারা মুক্ত করেন। এটা একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম বলতে পারেন। আমাদের জীবনে, আমাদের পরিবারে যদি একাধিক অকাল মৃত্যু, সুইসাইড হয়, কিছুতেই বিবাহ স্থির হয় না, বিবাহ হলেও বিবাহ টেকে না, ম্যারেজে হ্যাট্রিক হয়ে গেল, সন্তান কিছুতেই হচ্ছে না, সমানে মিসক্যারেজ হয়ে যায়, প্রচুর লসের পর লস, 7.5 মিটে গেছে তাও লস চলছে, প্রচুর মামলা মোকদ্দমা, রাহুর দশা নেই তাও মামলা মোকদ্দমা চলছে, বাস্তু সংস্কার করেছেন তবুও সমস্যার সমাধান হয় না। সেক্ষেত্রে বুঝতে হবে যে পিতৃদোষের প্রভাবটা সাংঘাতিক। এবং এই 16টা দিন আমরা এই পূর্বপুরুষদের সঙ্গে সংযুক্ত হলে, এই এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করলে বিশেষভাবে আমরা উপকৃত হতে পারি। কারণ একটা খুব হাই লেভেলের সংস্কার শুদ্ধিকরণ হয়, পিউরিফিকেশন হয়, যে পিউরিফিকেশনটাকে বেসিস করে, আধার করে আমরা দেবী পক্ষতে দেবী শক্তিকে
আবাহন করতে পারি। এই সমস্ত কিছু কিন্তু আমাদের গরুড় পুরাণে উল্লেখ করা আছে। তো কন্যা লগ্ন কন্যা রাশি, আপনাদের বিশেষ কিছু মন্ত্র আমি জানাচ্ছি, যেগুলো আপনারা এই সময়টা করবেন যাতে আপনারা বিশেষভাবে উপকৃত হন। আপনাদের একদম লগ্ন সপ্তম বরাবর এই অ্যাক্সিসে গ্রহণ হবে এবং গ্রহণের সময় আপনাদের লগ্ন রাশি অ্যাক্টিভ থাকবে। তো গ্রহণের সময় যে সময়টা আপনারা করবেন এই মন্ত্রটা, সেটা আমরা ফার্স্ট ভিডিওতে, জেনারেল ভিডিওতে দেওয়া আছে, একটু সময় এবং অন্যান্য ডিটেলসগুলো দেখে নেবেন। ওম অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াৎ। ओम अधभूताय विद्महे सर्वसेवाय धीमहि शिवशक्ति स्वरूपेण पितृदेव प्रचोदयात्। এই মন্ত্রটা 11 বার ব্রহ্মতালুতে, যেখানে আমাদের সহস্রার চক্র, আর আমাদের শরীরের পিছনের অংশে যেখানে মেরুদণ্ড শুরু হচ্ছে, স্পাইনাল কর্ড, টেলবোন এরিয়া, সেখানে আমাদের মূলাধার চক্র, যেখানে দেবী কুণ্ডলিনী, মা কুণ্ডলিনী অবস্থান করে আছেন, ওখানে 11 বার অতি অবশ্যই এটা গ্রহণের দিন করবেন। এছাড়া পিতৃদোষ নিবারণ মন্ত্র আছে। ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্নো পিত্রো প্রচোদয়াৎ। ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্নো পিত্রো প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনারা মিনিমাম 11 বার চেষ্টা করবেন, 21, 54 বা 108 বার আসনে অবস্থান করে দক্ষিণমুখী হয়ে যতটা পারবেন ম্যাক্সিমাম টাইম যেটা জপ করা। এই মন্ত্র আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে গিয়েও করতে পারেন এবং আপনাদের পূর্বপুরুষকে সাদা আর কালো তিল মিশ্রিত জল দান করে, এবং জলটা তামা বা পেতলের পাত্রে নেবেন। যদি তামা আর পেতলের পাত্র না থাকে তাহলে মাটির পাত্রে নেবেন, এবং পূর্বপুরুষদের জলদান করার নিয়ম হচ্ছে হাতের এইভাবে ইন্ডেক্স আর থাম, তর্জনী আর অঙ্গুষ্ঠের মাঝখান দিয়ে জলটাকে প্রদান করতে হয়। যদি আপনাদের মা বাবা জীবিত না থাকেন তবেই কিন্তু আপনারা অ্যাকচুয়াল জলটা সাদা আর কালো তেল মিশ্রিত জলটা দিয়ে করবেন। না হলে আপনারা জল দানটা মানস পুজো কল্পনা করে করবেন, ইন রিয়ালিটি করবেন না। তাছাড়া আপনারা ঘরে বসেও দক্ষিণমুখী হয়ে আসন পেতে একটা প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটা করতে পারেন, এবং সেক্ষেত্রেও আপনারা জলদানটা ওইভাবেই করবেন। আর যদি মা বাবা জীবিত থাকেন তাহলে মনে মনে কল্পনা। এছাড়া পিতৃ গায়ত্রী মন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ। পিতৃ গায়ত্রী মন্ত্রতে ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। এই মন্ত্রটা পিতৃ গায়ত্রী মন্ত্র, এটাও আপনারা সর্বাধিক চেষ্টা করবেন যতটা সম্ভব সংখ্যায় করা, 11, 21, 54, 108 বার, যে যেরকম পারবেন। এটাও কিন্তু আপনারা দক্ষিণ দিকে মুখ করে আসন পেতে একটা ছোট প্রদীপ জ্বালিয়ে করবেন। জল দান করতে পারেন পূর্বপুরুষদের, বাবা মা যদি জীবিত না থাকে, আর বাবা মা জীবিত থাকলে অবশ্যই সেটা মানস জলদান করবেন, মনে মনে করবেন। আপনাদের এই 16টা দিন এই প্রসেসগুলো ফলো করলে বিশেষভাবে নানান রকম বাধা বিপত্তি, জানা এবং অজানা, এবং আগামী দিনেরও অনেক সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন। এর সঙ্গে আপনারা চেষ্টা করবেন
হনুমান চালিসা পাঠ, ভগবান শ্রী দত্তাত্রেয়ের নাম জপ, ভগবদ্ গীতার 7ম অধ্যায় পাঠ আর শ্রীমদ্ ভাগবতমের গজেন্দ্র মোক্ষ, এই যে স্তোত্র, এইগুলো আপনারা যদি সবকটা প্রতিদিন করতে পারেন, সময় থাকে, নাথিং লাইক ইট। আর না হলে যেদিন যেটা পারবেন, যেদিন যতটা পারবেন, কিন্তু প্রতিদিন 16 days অফ এনগেজমেন্ট নেসেসারি। 18ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর। একটা মাটির পাত্রে একটু ভাত, একটু মিষ্টি দিয়ে চিনি মিশিয়ে ভাত দক্ষিণ দিকে রেখে দেবেন কাক পাখিদের জন্য, এবং একটা পাত্রে, মাটির পাত্রে সাদা আর কালো তিল মিশ্রিত জল, এটা আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ দিকে রেখে দেবেন। যদি বাড়ির দক্ষিণ দিক অ্যাভেলেবল না হয় তাহলে যে কোনো খোলা জায়গায় বাড়ির সামনে রেখে দেবেন। আইডিয়ালি চেষ্টা করবেন দক্ষিণ দিকে রাখার। এবার এই যে 16টা দিন, এই যে গুরুত্বপূর্ণ টাইম, এক্সকিউজ মি, এই 16টা দিনের মধ্যে আপনার বাড়িতে যদি কোনো অজানা অচেনা লোক আসে, তাকে কিন্তু রে করে তাড়াবেন না, বিতাড়িত করবেন না। অবশ্যই চোর ডাকাত ঠকাবেন না, সেটাও ঠিক, কিন্তু অন্তত তাকে 1 গ্লাস জল অফার করবেন, সম্ভব হলে একটু মিষ্টি অফার করবেন। এবং পশু পাখি, একটা কুকুর ঢুকে গেল, একটা বেড়াল ঢুকে গেল, কিছু চড়ুই পাখি ঢুকে গেল, বেরোচ্ছে না, পায়রা ঢুকে গেল, কাক এসে বসেছে, যাচ্ছে না, অতি অবশ্যই জানবেন কোনো না কোনো পূর্বপুরুষ অন্ন এবং অন্নপিণ্ড জল গ্রহণ করতে এসেছে। অবশ্যই তাদের কিন্তু তাড়াবেন না এবং অন্ন আর জল দান করবেন। বিশেষভাবে কিন্তু কর্মখণ্ডন হবে, এটা 100% জানবেন। এই সমস্ত বিষয় কিন্তু আমাদের গরুড় পুরাণে উল্লেখ করা আছে। আপনাদের পরিবারে যদি কারুর মৃত্যু হয়ে থাকে, অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্ট, সুইসাইড, এবং সেখানে যদি বডি না পাওয়া গিয়ে থাকে, যেটা বিশেষ করে কোভিডের সময় বহু মানুষের এটা অভিজ্ঞতা, এবং বড় বড় ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্র্যাশ, এগুলোতে বডি পুরো মিউটিলেটেড হয়ে যায়, চার্ড হয়ে যায়, শনাক্ত করা যায় না, বহু পরিবারে এটা আছে। সেক্ষেত্রে আপনারা এই পিতৃপক্ষের সময় নারায়ণ বলি শ্রাদ্ধটা করতে পারেন পুরোহিতমশাইকে কনসাল্ট করে, তাতে কিন্তু বিশেষভাবে আপনারা উপকৃত হবেন। জন্মছকে যদি কালসর্প যোগ থাকে তাহলে আপনারা নাগ বলি শ্রাদ্ধটাও করতে পারেন। আর যদি এই সময় আপনারা কোনো তীর্থস্থানে যান, বিশেষ করে কাশী, পুষ্কর, গয়া, তাহলে সেখানে আপনারা ত্রিপিণ্ডি শ্রাদ্ধটা করতে পারেন, যে কোনো ঠাকুরমশাই বা পুরোহিতমশাইকে এনগেজ করে। এবার আপনাদের যে রাশি লগ্ন, সেই রাশি লগ্নর যে নক্ষত্র, সেটা যদি আপনার জানা থাকে, কন্যা রাশি কন্যা লগ্নের, তাহলে আপনাদের যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয় লগ্ন বা চন্দ্রের, আপনারা বিষ্ণু সহস্র নামের 45 থেকে 48 নম্বর শ্লোকটা প্রতিদিন পাঠ করবেন 18 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, যতবার সম্ভব, 3, 7, 21, 11, 54, 108 বার, যে যেরম পারবেন। যদি আপনাদের হস্তা নক্ষত্র হয় জন্মলগ্ন বা চন্দ্র, তাহলে আপনারা 49 থেকে 52 নম্বর শ্লোক বিষ্ণু সহস্র নামের পাঠ করবেন। আপনাদের যদি চিত্রা নক্ষত্রে জন্ম লগ্ন হয় বা চন্দ্র হয়, তাহলে আপনারা 53 থেকে 56 নম্বর শ্লোকটা পাঠ করবেন। এবার আপনার যদি লগ্ন বা চন্দ্রের নক্ষত্র না জানা থাকে, আপনি শুধু জানেন যে আপনি কন্যা লগ্ন বা কন্যা রাশি, সেক্ষেত্রে আপনি 45 নম্বর শ্লোক বিষ্ণু সহস্র নামের 45 নম্বর শ্লোক থেকে 56 নম্বর শ্লোকটা 18ই সেপ্টেম্বর ওই গ্রহণের সময় থেকে, গ্রহণের দিন, গ্রহণ চলাকালীন ওই সময় থেকে 2 অক্টোবর অবধি
অতি অবশ্যই কিন্তু পাঠ করবেন। এটা বিশেষভাবে আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। এবং এই নির্দিষ্ট শ্লোক পাঠ ছাড়া প্রতিদিন বিষ্ণু সহস্রনামটা শুনবেন। রাতে শুতে যাওয়ার সময় বিষ্ণু সহস্রনাম চালিয়ে দেবেন। প্রেফারেবলি MS শুভালক্ষ্মীর কণ্ঠে যে বিষ্ণু সহস্রনাম আছে, আপনি অ্যাপেও পাবেন, ইউটিউবে তো পাবেনই। চালিয়ে শুয়ে পড়বেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন। ওই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা আপনার সারা রাত সিস্টেমের মধ্যে কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে থাকবে। তো এই পুরো সময়টা আপনাদের বিশেষ করে একটা ক্লিনজিং, একটা পিউরিফিকেশন এবং কঠিন কঠিন কর্মের ভার থেকে মুক্ত হওয়ার টাইম। এবং সামনে যে সমস্ত বাধা বিপত্তিগুলো আপনাদের জন্য অপেক্ষা করে আছে, সেগুলোও কিন্তু বিশেষভাবে হ্যান্ডেলড হবে, বিশেষভাবে আপনারা সেখান থেকে মুক্তি পাবেন। যদি সাড়ে সাতি, ডাইয়া, কালসর্পযোগ এইসব এফেক্ট আপনারা জীবনে পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু জানবেন যে পিতৃদোষ আপনাদের জন্মছকে খুব জোরালোভাবে আছে। তো এই পিতৃদোষের যে জায়গাটা, এটাকে কিন্তু আপনাদের হ্যান্ডেল করার জন্য এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। এবং সব রকম জন্মছক কেন্দ্রিক সমস্যা, জীবনের যে কোনো সমস্যা, এই যে 16টা দিন, এই যে পূর্বপুরুষরা, যে সাটল এন্টিটিসরা আসেন, তাদের সঙ্গে যে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম, এটার মাধ্যমে কিন্তু আমরা জীবনে অনেকটা এগিয়ে যেতে পারি, অনেক কিছু আমাদের প্রাপ্তি হতে পারে যেটা আদারওয়াইজ ইম্পসিবল। আমাদের অস্তিত্বটা বেসড অন অব্লিগেশন, ঋণ, দেব ঋণ, পিতৃঋণ, ভূমি ঋণ। তার মধ্যে পিতৃঋণটা ভীষণ গুরুত্বপূর্ণ। অধিকার, দাবি, রাইটস অর্জন করতে হয়। আমাদের কিছু ভুল, কিছু অজ্ঞানতার কারণে আমরা মনে করি জন্মেছি মানেই দারুণ জীবন আমাদের বার্থ রাইট। তা কিন্তু একেবারেই নয়। কর্ম অনুযায়ী জীবন। এবার এই অব্লিগেশন যেটা আমাদের ঋণানুবন্ধন, এই ঋণানুবন্ধন থেকে নিজেদের মুক্ত করা, এই ঋণানুবন্ধনের যে ভারটা সেটাকে কমানো, তার বেস্ট টাইম হচ্ছে এই 16টা দিন। এই সময়টা কিন্তু আমাদের ক্যাপিটালাইজ করতে হবে, অপটিমাইজ করতে হবে এবং এই গ্রহণকে গুরুত্ব দিতে হবে। গ্রহণের ভিজিবিলিটি, ল্যান্ডফল ফ্যাক্টর না থাকলেও ইট ডাজ নট ম্যাটার, কারণ এটা একটা পেরিজি ফুলমুন এবং এটার সঙ্গে এই গুরুত্বপূর্ণ পিতৃপক্ষ লিঙ্কড। পিতৃপক্ষ শেষ হবে যে অমাবস্যা দিয়ে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপর আমরা দেবী পক্ষে প্রবেশ করে দেবীর আরাধনা, দেবী শক্তি অর্জন। তো এই ফেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব আপনারা এটাকে 100% ইউটিলাইজ করবেন এবং ইউটিলাইজ করে জীবনের যত সমস্যা আছে, কঠিন থেকে কঠিনতম, সেগুলোকে মোকাবিলা করার, সেগুলোকে হ্যান্ডেল করার একটা ব্যবস্থা করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপা অনন্তা।